অনুষ্ঠান সৎসঙ্গ হচ্ছে প্রকৃত সৎসঙ্গ, যেখানে উৎস খুঁজে পাওয়া যায়। ঋষি মহর্ষিরা বলে গেছেন, বিন সৎসঙ্গ বিবেক না হুই, গুরু কৃপা বিনা সুলভ না সেই। আজ এই পবিত্র লগ্নে আমরা ক্ষণিকের জন্য পার্থিব সমস্ত চিন্তা, হিসাব নিকাশ, অহংকার সব যেন এক জায়গাতে রেখে দিয়েছি। আসুন আমরা কান পেতে ও মন পেতে সেই পরম সত্তার কথা শুনি, যা আমাদের চলার পথকে সহজ করে, আমাদের এই পারস্পরিক ভালোবাসাকে আরো গভীর করে এবং জীবনকে সার্থক করে তুলবে। আমি তো তাই জানি, আমি সৎসঙ্গ থেকে যুক্ত হয়ে এসব জিনিসই পাই। আমি তাই আপনারা রাখলাম আপনাদের কথা আপনাদের সামনে। সে এক অনেকদিন আগেকার ঘটনা আনছি এই সৎসঙ্গে। প্রথম ঘটনাটা, ব্রিটিশ শাসন চলছে তখন। অবিভক্ত ভারতবর্ষের পাবনা হিমায়তপুর আশ্রমে ঠাকুর অবস্থান করছেন। যথাযথভাবে লীলা পর্ষদ নিয়ে তিনি লীলা করছেন। রমাশঙ্কর সিং ত্রিবেদী, এক বিপ্লবী, ব্রিটিশ সরকারের এক যাত্রীবাহী ট্রেন কিছু সংখ্যক লোক মিলে বোম মেরে উড়িয়ে দিয়েছিলেন। ব্রিটিশ সরকার তার জন্য আরো কিছু লোকের জন্য লক্ষাধিক টাকা পুরস্কার রেখেছিলেন, যে ধরে দিতে পারবে তাকে দেওয়া হবে। ভেবেছিলাম শ্রাবণ মাসের পরিক্রমা চলছে, তো বড় মার কথাই তুলবো। গতকালে আমাদের সেই নাম আদি ওইখানে আমি করলাম রাত্রিবেলাতে, তার কিছু লোক এখানেও আছে। আমি তাই ভাবলাম রিপিট করবো, তাই নতুন ঘটনা একটা রাখছি আপনাদের সামনে, ওটা আজকে আর করলাম না। লোকেরা বলবে একই জিনিসটাই বারবার করে বলছে। 1 লক্ষাধিক টাকা ব্রিটিশ শাসন সেই রমাশঙ্কর ত্রিবেদীর উপরে আরো কিছু লোকের উপর রেখেছে। সে রমাশঙ্কর ত্রিবেদী দাদা ছদ্মবেশ ধরে আত্মগোপন করে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। দীর্ঘদিন এইভাবে আত্মগোপন ছদ্মবেশে ঘুরতে ঘুরতে একদিন তিনি অরবিন্দ ঘোষের ভাই বিপ্লবী বারিন ঘোষের সঙ্গে দেখা করেন। বারিন ঘোষ দাদাকে সব বললেন, আমি তো এইভাবে ছদ্মবেশে পালিয়ে পেলে বেড়াচ্ছি, আমি আর পারছি না, আমাকে একটা উপায় বলে দিন, আমাকে এমন একদিন সন্ধান দাও যে আমাকে এর থেকে রক্ষা করবে। তখন বারিন ঘোষ বললেন, তোমাকে রক্ষা করতে একজনই পারে। তিনি বলছেন, সেই পাবনার হিমায়তপুরে, তখন তো অবিভক্ত ভারতবর্ষ ছিল, সে অনেক আগে কথা ব্রিটিশ শাসন চলছিল, একমাত্র উনি তোমাকে বাঁচাতে পারে। সেই মতো রমাশঙ্কর দাদা হিমায়তপুর আশ্রমে এসে পৌঁছেছেন ওই ছদ্মবেশে। যখন পৌঁছালেন অনেক রাত হয়ে গেছে। আশ্রমের পাশে একটা দোকান ছিল, সেই দোকানদারকে জিজ্ঞাসা করলেন, এখানে ঠাকুর অনুকূল চন্দ্র কে আছেন? দোকানদার বলছেন, হ্যাঁ, ওই আশ্রমের ভিতরে উনি থাকেন, অনুকূল চন্দ্র থাকেন, কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেছে, আপনি তো তার দেখা এখন পাবেন না। আপনি বরং ওই গেস্ট হাউস একটা দেখে বলে একটু আগে এগিয়ে গিয়ে একটা গেস্ট হাউস আছে আমাদের আশ্রমে, আপনি ওইখানে অপেক্ষা করুন, কাল সকালে অবশ্যই দেখা হবে। সে রমাশঙ্কর দাদা বলছেন যে আমার তো খুব দরকার, আমাকে এখনই দেখা করা লাগে। দোকানদার দাদা বলছেন, না না, এখন দেখা সম্ভব নয়, এখন একদমই সম্ভব নয়, ওই গেস্ট হাউসে যান, ওইখানে রাতটা কাটান। তিনি আবার বলছেন, কোন দিক দিয়ে যাবো গেস্ট হাউস থেকে? উনি একটু ইঙ্গিত করে বলতেন, এইভাবে এইভাবে। সেই সময় গেস্ট হাউসটা কেমন ছিল জানেন? গেস্ট হাউসে ছিল বাঁশের বেড়া দেওয়া একটা ঘর, তার মধ্যে একটা মাচা করা আছে, মাচার উপর বস্তা পাতা আছে, ওটাই ছিল তখনকার দিনের গেস্ট হাউস। সবই তো করুণ অবস্থা তখন। সে রমাশঙ্কর দা দেখছেন ওখানে গিয়ে, অর্থাৎ গেস্ট হাউসের মধ্যে ঢুকে একটা কুকুর সে মাচার পরে বস্তার পরে শুয়ে আছে। যাই হোক, সেই কুকুরটাকে তাড়িয়ে সেই বস্তার উপর বসে বসে তিনি ভাবছেন, আজ রাতটা আমাকে এইভাবে এখানে কাটাতে হবে, আরো ভয় পাচ্ছি। এদিকে ঠাকুর তার বিশ্রামে ঘরে যাচ্ছেন। রাত হয়ে গেছে, ভোলানাথ সরকার দাদা তার বিছানা ঠিক করে দিচ্ছেন। ঠাকুর বিছানায় বসছেন,
বসে বলছেন, এই ভোলানাথ দাদা, আমাকে মনে হয় আমাকে কেউ খোঁজ করছে। বলছে এত রাতে কে খোঁজ করবে? ভোলানাথ বলছেন, না আপনি একটু গেস্ট হাউসে একবার জানতো, আপনি বা তুমি একটু গেস্ট হাউসে যাও তো, তুমি দেখে আসো তো। বলছেন ভোলানাথ দা, আগে আপনি শুয়ে পড়েন, এত রাতে কে আসবে, আর যদি আসেও কাল সকালে দেখা করে নেবে। বলছেন না না, তুমি একটু যাও তো গেস্ট হাউসে, ঠাকুর তো সবই জানেন তো, মনের মধ্যে তো সবই তিনি সব জানেন। যাই হোক ভোলানাথ গেলেন, গিয়ে দেখলেন এক সন্ন্যাসী বেশধারী মানুষ সেখানে বসে আছে। বলছেন ভোলানাথ তাকে, আপনি কি জন্য এসেছেন? রমাশঙ্কর দা বলছেন, সেই সন্ন্যাসী বেশধারী বলছেন, আগে ঠাকুরের সঙ্গে মিলতে চাই, আমার কিছু কথা আছে। ভোলানাথ দা, আজকে তো দেখা হবে না, রাত হয়েছে, আপনি শুয়ে পড়ুন, কালকে দেখা হবে। তখন রমাশঙ্কর দা বলছেন, আমার তো খুবই দরকার, আমি এখনই দেখা করতে চাই। না 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 না, আজ দেখা হবে না, আপনি শুয়ে পড়ুন, কালকে দেখা হবে। এই কথা বলে ভোলানাথ দাদা চলে গেলেন। কে ঠাকুরকে বললেন, আরে কাকে দেখলি? বলছেন এক সন্ন্যাসী এসেছেন, আপনার সাথে দেখা করতে চান, বলছে খুবই দরকার, আপনি শুয়ে পড়ুন, রাত হয়েছে, কাল ডেকে এনে দেখা করিয়ে দেব। ঠাকুর বলছে, না না না, উনার হয়তো খুব জরুরি দরকার, তুই যা, তুই এখনই যা, তুই ডেকে দিয়ে আয়। ভোলানাথদা ওই রাতে সেই সন্ন্যাসী দাদাকে ডেকে নিয়ে এলেন, নিয়ে এসে ঠাকুরের জায়গায়, ঠাকুর সেই শোয়ার ঘরে ওইখানে দিলেন, নিচে একটা পার্টি পেতে দিলেন, সেই পার্টিতে সেই রমাশঙ্কর দাদা ওই পার্টিতে বসলেন। ঠাকুর বলছেন, আপনি কি রাজপুত? বলছেন, হ্যাঁ আমি রাজপুত। ঠাকুর বলছেন, তুমি কি দীক্ষা নিয়েছো? এই বারেন ঘোষদা ওই রমাশঙ্কর দাকে শিখিয়ে দিয়েছিলেন। যখন ঠাকুর জিজ্ঞাসা করবেন তুমি বলবে, হ্যাঁ আমি দীক্ষা নিয়েছিলাম। ইষ্টভীতি করো, হ্যাঁ বলবে আমি করি। কে তোমার ঋত্বিক? এমনি সব মিথ্যা কথা বলে তাকে পড়িয়ে পড়িয়ে পাঠিয়েছিলেন। বলছেন রমাশঙ্কর দা, হ্যাঁ আমি দীক্ষা নিয়েছি, আমি ইষ্টভীতি করি, অনেক শুরুতে করেছিলাম, তবে এখন আর করতে পারি না। আচ্ছা তোমার ঋত্বিকের নাম কি? এই বাড়িটা শেখানো সে নামটা বললেন, যে প্রমোদ সান্যাল দাদা। সব মিথ্যা কথা বলছেন। ঠাকুর বলছেন, তুমি এখন যাও, বিশ্রাম করো, কাল সকালে আবার দেখা হবে, আগে আমার খুব দরকার। ঠাকুর বলছেন, আমি বললাম না, এই তো দেখা হলো, কথা হলো, আবার বাকি কথা কাল সকাল হবে, এখন আপনি যান। রমাশঙ্করদা চলে গেলেন। পরদিন সকালবেলা এসেছে, ঠাকুর কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য দাদাকে খবর পাঠিয়ে আনালেন। কৃষ্ণদাকে বললেন, একটা ধুতি, একটা গেঞ্জি, একটা আন্ডারওয়ার, একটা পাঞ্জাবির ব্যবস্থা করলে খুব ভালো হয়। আরো বললেন, একটা নাপিতকে আসতে বললেন, সকালবেলা নিয়ে আসবেন। তাই হলো। সকালবেলায় রমাশঙ্কর দা বললেন, যারা আপনি ওখানে গিয়ে স্নান করিয়ে দিন। স্নান করার পর আসার পরে সেই কেষ্টদা সব দিলেন সেগুলো। বলছেন, এখনই এই সমস্ত করি, ওকে দীক্ষা দেন। কেষ্টদাকে বলছেন, রমাশঙ্কর, না না আমি তো দীক্ষা নিয়েছি, আমি কোনো কথা শুনবো না, আমার সঙ্গে কথা বলতে হলে এখনই দীক্ষা নেন। এখন জানো তো কিছুই করে না, সে কিছু নেয়নি দীক্ষা, সে ভুল বলছে। এবং সব জেনে গেছে কে, সব জানে কোথায় জোরচুমি, কোথায় ভণ্ডামি ঠাকুরের কাছে। আমরাও করি ভণ্ডামি, ঠাকুর সব জানে। আমরা কে কোথায় করছি না, তার কাছে পুরো টিভি পড়ে আছে, কারেন্ট টিভি তার কাছে আছে, সব তিনি দেখছেন, মডার্ন ইন্ডিয়া সব তিনি জানতে পারেন। আমরা ভাবি যে আমি কি করছি কেউ জানতে পারছে না, সব জানতে পারছে। যাই হোক, নানা করতে করতো তার দীক্ষা হয়ে গেল। ওদিনকার ইষ্টভীত করলেন। কৃষ্ণ প্রসন্নদা ঠাকুরকে প্রণাম করলেন, এবং রমাশঙ্করদাও যখন ঠাকুরকে প্রণাম করে উঠছেন, তখন ঠাকুর বলছেন কৃষ্ণদাকে, আপনি এবার পাবনা পুলিশে খবর দেন, বলেন একজন দুষ্কৃতকারী এসেছে আমার কাছে। রমাশঙ্কর একবার থপমকে গেল, সে কি কথা?
আমি এখানে আমার বাঁচার জন্য, আর আপনি পুলিশে খবর দিচ্ছেন। খুব কম শোনা যায় সব কথা। ঠাকুর কৃষ্ণদত্ত বললেন, যান গম্ভীর হয়ে, এক্ষুনি পুলিশকে খবর দিন। খবর দিলেন। যথারীতি 3টি ভ্যান, লক্ষাধিক টাকা ছিল এর নামে। বড় তখনকার লক্ষাধিক মানে বিরাট ব্যাপার গো। 3খানা ভ্যান এসে তাকে শিকল বেঁধে, হাতে পায়ে শিকল জড়িয়ে, তখন সে ছিল মোস্ট ওয়ান্টেড। রমাশঙ্করদা চলে যাচ্ছেন আর ঠাকুরকে অকথ্য ভাষায় গালাগাল দিচ্ছে। ঠাকুর বলছেন, ইষ্টপতি ছেড়ো না, করতে থেকো, হাওয়া দিয়ে করো, জেলের মধ্যে ইষ্টপতি করো। বিচারপতির কাছে পেশ করা হলো রমাশঙ্করদাকে। বিচারপতি রায় দিলেন। তিনি রায় দিলেন যে পাবনা জেলার বদলে ভুল করে লিখলেন পাটনা জেলে, লিখে দিলেন। লিখতে গেছেন পাবনা, লিখেছেন পাটনা। এটা এখানেও ঠাকুর লীলা, আমি বলি শোনেন। বীরভদ্রটি লিখে দিয়েছেন, এখন 4 লিখে দিয়েছেন, তাই হল। পরের দিন সকালবেলায় সেই ভ্যানে করে তাকে পাটনা জেলাতে নিয়ে যাওয়া হলো। এদিকে ঠাকুর বলছেন ভোলানাথ দাদাকে, আপনি এই শহরে, এই যান শহরে গিয়ে ভালো উকিল, ব্যারিস্টার কিছু জনকে ডেকে আনেন। ঠাকুর দেখা করতে চেয়েছে। অনেকে এলেন একে একে। ঠাকুর বললেন, এটাকে কি করে এটাকে ছাড়ানো যায় জেল থেকে। তার মধ্যে একজন ছিলেন, বিশেষ নাম ছিলেন একজন রঞ্জিত লাহিড়ী দাদা, যার ছেলে চিত্রব্রত লাহিড়ী দাদা কলকাতার হাইকোর্টে জাজ ছিলেন। এখন আজকে নাম কেন অতটা বলতে পারবো না। সেই রঞ্জিত দাদা ঠাকুর জিজ্ঞাসা করলেন, আপনি একে ছাড়াতে পারবেন না? রঞ্জিতা বলছেন যে আপনি এর মধ্যে জড়াবেন না, এর মধ্যে একদম জড়াবেন না। কেন এই তো এইসব মানে মানে বিশাল বিরল কেস হয়ে যাবে, আপনাকেও নিয়ে ডুববে। যার জন্য কেউ কেস দিতে রাজি হলো না এবং রঞ্জিত মানা করে দিলেন, আপনি এর মধ্যে জড়ান না, আমরা কেউ কেস দিতে পারবো না। ঠাকুর তখন বলছেন ভোলানাথ সরকার দাদাকে, আপনি পাটনা যান, ইতিমধ্যে 3-4 দিন পার হয়ে গেছে। বলছেন ভোলানাথ দা, আগে আমি ইতস্তত করছেন, আমি পাটনা ইতস্তত করছেন। ঠাকুর বলছেন, জেল কর্তৃপক্ষের সাথে কথা বলে রমাশঙ্কর দাদার মুক্তির ব্যবস্থা করেন। বলছেন ভোলানাথ দা, আগে আমি ইংরেজি জানি না, আমি হিন্দিও ঠিক মতো বলতে পারি না, আমি কি কথা বলবো। ঠাকুর বলছেন, আপনি যান, আমি আপনার জিহ্বাতে ভর করব, আপনার কিছু করতে হবে না, আপনি শুধু চান শরীরটা নিয়ে, যা বলার আমি বলবো। ভোলানাথ ঠাকুরের আশীর্বাদ নিয়ে পাটনা জেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তার মুক্তির ব্যাপারে কথা বললেন। জেল কর্তৃপক্ষের কথা মতো তিনি জুরিদের সঙ্গে দেখা করলেন। বলছেন, আমরা কিছু করতে পারবো না, যা করবেন জুরিরা করবেন, বিচারকরা করবেন, দেখা করেন। এদিকে রমাশঙ্কর ত্রিবেদীদার যে ঘরে রাখা হয়েছিল, সেই ঘরের সামনে যে গার্ড ছিল বা রক্ষক ছিল, যে পাহারাদার ছিল, সে ডেলি রিপোর্ট দিচ্ছেন। কার সম্বন্ধে রিপোর্ট দিচ্ছেন? সে রমাশঙ্করদের সম্বন্ধে। রোজ সকালে হাতে নিয়ে কি করে, আগ বন্ধ করে কি করে, অর্থাৎ তিনি হাওয়া দিয়ে স্থগিত করা শুরু করেছিলেন। এখন বলছেন যে যখন বলেছেন ঠিক আছে, সে হাওয়া দিয়ে স্থগিত করছেন, নাম ধ্যান করছেন, খুব সুন্দর ব্যবহার করতে, সকলের সঙ্গে খুব ভালোভাবে কথা বলছেন। সেই সমস্ত রিপোর্টগুলো চলে গেল জেলারের মাধ্যমে সেই জুরিদের কাছে। তখন হয়তো এরকমই ব্যবস্থা ছিল। একদিন কথা প্রসঙ্গে সেই তখন তার টাইম দেওয়া হলো জুরিরা, এটা তার 2য় ভিজিট বা 3য় ভিজিট জুরিদের সঙ্গে। বলছেন, তিনি আর্গুমেন্ট করছেন, বলছেন যে মানুষটার উপরে লক্ষাধিক টাকা, আপনাদের ব্রিটিশ সরকার তাকে ধরতে পারলো না, আর আমার ঠাকুর তাকে ধরে আপনাদেরকে দিল, আর আমার ঠাকুর উপরে বিশ্বাস করছেন, ঠাকুরের কাছেই থাকবে, ঠাকুর দায়িত্ব নেবে। সব ঠাকুরই বলছেন ভোলানাথ তার মাধ্যমে, বলছেন না আমি আপনার জীব ভর করব।
জুড়ে রাজি হলেন। বলছেন কথা তো ঠিকই, ঠাকুরের লীলা তো সবই লীলা। তিনি শাসনও করেন, না শাসনও করেন আবার সোহাগও করেন। তিনি তার পদ্ধতি আলাদা। সে দোষ করেছে, তার শাস্তি পাওয়া উচিত। আবার ঠাকুর সকলকে উদ্ধার করে, তাই তার ডিউটি ঠাকুর করছে। বলছে ঠিক আছে আমরা ছাড়তে পারবো, কিন্তু একটা শর্ত আছে। বলুন কি শর্ত? আপনাদের ঠাকুরকে লিখে দিতে হবে, ঠাকুর তার দায়িত্ব দেবে। বলছে তথাস্তু, মঞ্জুর, ঠাকুর লিখে দেবে, কিন্তু আমাদের একটা শর্ত আছে। বলছেন বলেন না শর্তটা। বলছেন যেভাবে 3টে ভ্যানে করে পুলিশে করে লোহার শিকল দিয়ে বেঁধে দিয়ে গেছিলেন, সেইভাবে গাড়িতে করে কিন্তু আশ্রমে তাকে দিতে হবে, এটা আমাদের একটা শর্ত। তাই হলো রমাশঙ্কর দেবী দাদাকে নিয়ে ব্রিটিশ পুলিশ ভ্যানে করে আশ্রমে পৌঁছান। রমাশঙ্কর দাদা আশ্রমে থাকতে লাগলেন। ইষ্টের নিয়ম নির্দেশ পালনের মধ্যে অনেক পরিবর্তিত হলেন। আর সবসময় শুধু আফসোস করছেন, এই মানুষটাকে আমি কত গালাগাল দিয়েছিলাম, এত বড় একটা মানে অন্যায় করে। অন্যায় মানে ব্রিটিশদের চোখে অন্যায়, আসলে তো আজাদির জন্য তিনি লড়েছিলেন, তিনি বিপ্লবী ছিলেন, কিন্তু ব্রিটিশদের চোখে তিনি ছিলেন একজন দোষী। সেইখান থেকে ঠাকুর আমাকে বাঁচিয়ে নিয়ে আসলেন, অথচ তাকে আমি কত গালাগাল দিচ্ছিলাম। আশ্রমে থাকতে থাকতে, ঠাকুরের কাজ করতে করতে তিনি একটা অসাধারণ মানুষে পরিবর্তিত হলেন। অসাধারণ মানুষ, আধ্যাত্মিক মানুষে পরিবর্তিত হলেন। ঠাকুর তাকে লেবারের আইন টাইম শেখানোর জন্য কোথাও অ্যাডমিশন করিয়েছিলেন ঠাকুর আশ্রমের তরফ থেকে। একবার ইন্টারন্যাশনাল লেবার কনফারেন্সের আদেশ হলো, ঠাকুরের কাছে খবর এলো যদি কেউ থাকে তো পাঠাতে পারে। ঠাকুর পাঠালেন রমাশঙ্কর দাদাকে, যান। ঠাকুরের আদেশে তিনি সেই ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তৃতা রাখতে গেলেন, এবং তিনি বক্তৃতা করলেন। তিনি ভারতবর্ষের নাম উল্লেখ করলেন, তিনি ঠাকুরের আদেশের কথা উল্লেখ করলেন, ঠাকুরের আশ্রমের কথা উল্লেখ করলেন। সমস্ত লোকেরা হৃদয় থেকে সব কথা শুনছিলেন, মানে মানে খুব তালিয়া করলো, ভারতবর্ষের নাম হলো। ওখান থেকে রমাশঙ্কর ফিরে এলেন, তারপর আশ্রমে থাকতে লাগলেন। তারপরের ঘটনা আমি জানি না, কিন্তু আমি একটা লাইন জানি, সে একই কথা বারবার ঘুরে ফিরে আমার জিহ্বাতে আসছে, ওগো পরমেশ কে বা জানে করুণা তোমার। সত্যি তাই, এরকম তার ঢের ঢের অসংখ্য করুণা, তার করুণার কোনো সীমাহীন শেষ নাই তার করুণা। আমি দেখিনি টাইমটা, আমার তো টাইমটা ছাড়িয়ে যাওয়ার অভ্যাস আছে আমার। আটটা টাইম তো হয়েই গেল, আপনি 2-3 মিনিট আছেন, কি বলবো? ঠিক আছে, অনেক কিছু বলার ছিল কিন্তু বলতে পারবো না। একটা প্রাণবন্ত ঘটনা ছিল, শুরু করি যেটু বলতে পারি 2018 সালের কথা একটু তেজিতে বলবো। 2018 সালের কথা, আসানসোলের সেই আমাদের সৎসঙ্গ প্রতিষ্ঠান, পবিত্র পীঠস্থান, ভালোবাসার প্রতিষ্ঠান, আশা ভরসের প্রতিষ্ঠান, ঠাকুরের লাভ অফ অ্যাটম। সেই ভালোবাসা কাকে বলে? আমরা ভালোবাসার নামে কিভাবে প্রহসন করি, আসল ভালোবাসা কি, ঠাকুর কি ভালোবাসার কথা বলছেন, ছোট্ট একটা ঘটনা দেখার চেষ্টা করছি, সময় তো পেরিয়ে যাবে, কি করবে। 2018 সাল, আসামের 300 স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকতো রতন কুর্বি, বয়স তার 62 বছর, পেশাতে ছিল কুলি। সে ছিল, তার সাথে সে গুলিগুলি করতেন, তার সাথে থাকতো একটা পোষ্য কুকুর, নাম তার কালু। রতন আর সেই কুলির জুটি খুব বিখ্যাত ছিল। রতন মাল টালতেন, আর কালু সেই কুকুরটা পাশে পাশে হাঁটতো। আর প্যাসেঞ্জাররা কালুকে বিস্কুট দিতেন, রতন মানা করতেন না। রোজকার রুটিন ছিল, ভোর 4টার সময় সে রতন কুর্মি এসে পৌঁছতেন, বা তার সঙ্গে ওই কালু তো আসতেন। 2018 সালের 17 জুলাই, সেদিন রাত থেকে আসামে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। অবধ আসাম এক্সপ্রেস ঢুকলো সেই 300 স্টেশনে ভোর 4:10। একটা ভদ্রমহিলা নামলেন ট্রেন থেকে, হাতে একটা ব্যাগ, কোলে 2 বছরের একটা শিশু। হঠাৎ তিনি পা পড়ছিল, পড়ে গেলেন স্টেশনের পরে, আর বাচ্চাটা ছিটকে পড়ে গেল রেল লাইনের উপরে। ট্রেন তখন ছাড়ছে, হুইসেল শুরু হয়ে গেছে। রতন চিৎকার করে উঠলেন, কিন্তু রতন চিৎকার করলে কি হবে, তার আগে সেই তার কুকুর কালু
ঝাঁপ দিলে একটা দুটো ঝটকা দিয়ে সেই বাচ্চাটার কাপড়টা বুকে ধরে একেবারে টেনে তুলে প্লাটফর্মে ফেলে দিলেন জীবিত অবস্থায়। কিন্তু কালু কিন্তু আর উঠতে পারলেন না, সে ট্রেনে দেরি কাটা পড়লেন। ট্রেন চলে গেল কালুর উপর দিয়ে। রতন কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়লেন, কালুর শরীরটাকে কোলে তুলে নিলেন। তিনি সেই শরীরটাকে ভালোবাসছেন। আর পিএফটা সব এসে গেল, ভিড় জমে গেল প্ল্যাটফর্মে। রতন শুধু বলতে লাগলেন, স্যার ও আমার ছেলে ছিল, ডিউটি করতে করতে সে শহীদ হয়ে গেল। পরদিন বড় বড় পেপারে হেডলাইন এসে গেল, তিনসুকিয়ার হিরো কালু নিজের জীবন দিয়ে বাঁচালো একটা দুধের শিশুকে। অনেকেই ভিডিও করলো, ভিডিও ভাইরাল হলো, সারা দেশ দেখলো। তার 7 দিন পর রেল কর্তৃপক্ষের তরফ থেকে একটা 2 লাখ টাকা চেক নিয়ে এলো রতনকে দেওয়ার জন্য। রতন বলছেন, এই টাকা দিয়ে আমি কি করব? আমি আমার কালুকে কি ফেরত পাবো? আমি তো ফেরত পাবো না। না স্যার, আমি টাকা নেব না। আপনি বলুন, যদি টাকা দিতে চান একটা কাজ করুন, এই প্ল্যাটফর্মে একটা জলের ট্যাঙ্ক বসিয়ে দিন, তাতে লেখা থাকবে কালুর জল ছত্র। গরমে কুকুরগুলো জল পায় না, আমার কালুও পেত না। আজও ওই 300 স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 1-এ গেলে দেখা যাবে একটা শ্বেত পাত্রের ফলক, সেখানে একটা কুকুরের মূর্তি খোদাই করা আছে, আর নিচে লেখা কালু, কুলি নাম্বার 1-এর পার্টনার, 17/7/2018। পাশে একটা স্টিলের ট্যাঙ্ক, গায়ে লেখা কালুর জল ছত্র। বিনা পয়সায় এখানে সমস্ত কুকুরেরা জল পান করতে পারবে। এখনো সেই 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 দাদাটি এখনো সেই রোজ 4টের সময় তিনি আসেন, তবে এখন আর তিনি মাল তুলতে আসেন না। সেই 4টের সময় রোজ সেই কুকুরের অপেক্ষা করে, কালুর দেখা পাবে কি, কালুর দেখা পাবে কি, অপেক্ষা করতে থাকেন। এখনো কি অদ্ভুত ভালোবাসা, কি প্রেমের কথা, একে বলে ভালোবাসা। মিলন মোহন হালদার, টাইম হয়ে গেছে। হ্যাঁ, টাইম হয়ে গেছে, ঠিক আছে, আমি শেষ করছি। সকলে ভালো থাকবেন। আমি আর কি বলবো, ব্যাস পরম দয়ালের কথা বলে শান্তি পেলাম। আর আপনাদের সকলের জন্য পরম দয়ালের কাছে আমি প্রার্থনা করছি। সকলের উত্তম উৎকৃষ্ট মঙ্গলের প্রার্থনা জানিয়ে আমি বলে উঠছি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। জয় গুরু দাদা, জয় গুরু মা। আজকে আমাদের কৃষ্ণ সৎসঙ্গ লিঙ্কে কৃষ্ণগুলের শ্রদ্ধা মিলন মোহন হালদার দ্বারা শুধু ফরিদাবাদ হরিয়ানা থেকে অপূর্ব বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমাদের ইষ্টমু করলেন, বিভিন্নভাবে আমাদের জাগ্রত করেন, আমরা সকলে শুনলাম এবং ঈশ্বরের প্রসাদ গ্রহণ করলাম। আমরা খুব সুন্দর নিবেদন। আমি দাদা পরিবারের দাদা পারিপার্শ্বিক প্রত্যেকে ঈশ্বর চন্দ্র জীবন পাত্রজি প্রিয় এবং রাতুল চরণ। এখন আমাদের জয়দাসের কীর্তন করার জন্য আহ্বান করছি শ্রদ্ধ শ্রী রতিন কুমার বর্ধন দাদা, সঙ্গে আছেন সুন্দর বর্ধন মা, কোদারাম মা, ঝাড়খণ্ড থেকে। জয়গুরু দাদা, শ্রদ্ধ রতিন কুমার বর্ধন। জয়গুরু, জয়গুরু। হ্যাঁ, জয়গুরু করুন। জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, রাধে কৃষ্ণ বলে সদা রাধে, জয় রাধে রাধে, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ, কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ
জয়গুরু তো পড়তে শোনা যাচ্ছে না। জয়গুরু, খুব সুন্দর নিবেদন। এখন আমি ধ্বনি প্রতিধ্বনি করার জন্য আহ্বান করছি আমার শ্রদ্ধ রতিন কুমার বর্ধন দা, তাই না, সরি, বিশ্বজিৎ প্রধান দাদা, মুম্বাই মহারাষ্ট্র থেকে। সঙ্গে আছেন শ্রীমতী করুণাময়ী মিস্ত্রি দাদা এবং তার পরিবার মিলে। জয়গুরু। জয়গুরু জয়গুরু। হ্যাঁ, জয়গুরু। জয়গুরু। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। परम आराध्या जगत जननी श्री श्री बरमा की জয়। परम आराध्या जगत जननी श्री श्री बरमा की জয়। परम आराध्या जगत जननी श्री श्री बरमा की জয়। परम पूज्यपाद श्री श्री बरदा की জয়। परम पूज्यपाद श्री श्री बरदा की জয়। परम पूज्यपाद श्री श्री बरदा की জয়। परम पूज्यपाद श्री श्री आचार्य देव की জয়। परम पूज्यपाद श्री श्री आचार्य देव की জয়। परम पूज्यपाद श्री श्री आचार्य देव की জয়। सत्संगों की জয়। सत्संगों की জয়। सत्संगों की জয়। वंदे पुरुषोत्तमम। বন্দে পুরুষোত্তমম। वंदे आर्य पितृन। বন্দে আর্য পিতৃন। वंदे मातृवर्गन। বন্দে মাতৃবর্গন। वंदे अहं कृष्टि दैवतन। বন্দে অহং কৃষ্টি দৈবতন। वंदे पुरुषोत्तमम। বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। জয় গুরু জয় গুরু। জয়গুরু। এতক্ষণ আমাদের এই লিঙ্কে ধ্বনি প্রদান করলেন আমার শ্রদ্ধ শ্রী বিশ্বজিৎ প্রধান দাদা, মুম্বাই মহারাষ্ট্র থেকে। প্রতিদিন ছিলেন শ্রী শ্রদ্ধা শ্রীমতী করুণাময়ী মিত্রা এবং তার পরিবার মিলে খুব সুন্দর ধ্বনি প্রস্তুত দিয়ে
দিয়ে আমাকে সদর সেটা দিয়ে এই দেবব্রত শাহ দাদা, দেবব্রত দা, হ্যাঁ আপনার তো মারাত্মক ভুল হচ্ছে। শ্রীমতী করুণাময় কোথায়? আপনি গলাটা শুনলেন তো? উনি করুণাময় মিস্ত্রি দাদা। একটু স্লো ভাবে ফার্স্ট হয়ে যাচ্ছে। করুণাময় মিস্ত্রি দাদা, নিউ দিল্লি থেকে। আচ্ছা আচ্ছা শুনতে আমার লিখে দেখেছিলাম মনে হচ্ছে যে ঠিক আছে বলে গেছে, ঠিক আছে। বিশ্বজিৎ প্রধান দাদা মুম্বাই মহারাষ্ট্র থেকে, এবং শ্রদ্ধা করুণাময় মিস্ত্রি দাদা তারপরে জন্য ধ্বনি পদ্ধতি করলেন খুব সুন্দর। আমি উভয় ঈশ্বর মঙ্গলময় জীবন প্রার্থী পরম দ্বারা তুলতেন। এবার আমাদের যারা ধ্বনি করেছেন তাকে রথীন কুমার বর্ধমান